আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে কথা বলবো। আজকের পড়া পাঠ হচ্ছে গল্প। গল্পের নাম অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি বাংলাদেশের যে ছোট গল্পের ধারা, সেখানে রবীন্দ্রনাথকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। তিনি গল্প শুরু করেছেন এবং তিনি প্রধান গল্পকার। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই এক লাইনে, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে প্রাবন্ধিক, গল্পকার, উপন্যাসিক, নাট্যকার, প্রযোজক, অভিনেতা, আরো অসংখ্য অসংখ্য গুণ রয়েছে। তবে সবগুলো গুণকে ছাপিয়ে তিনি বিশ্বের দরবারে বিশ্বকবি হিসাবে অভিহিত হয়েছেন। কারণ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এবং এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। গীতাঞ্জলি গ্রন্থের জন্য তিনি এই নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। তবে এখানে একটু জেনে রাখা ভালো, যদিও আমরা বলছি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু এখানে ছোট্ট একটি গলদ রয়েছে। কারণ আপনারা জানেন যে নোবেল কমিটি তারা কিন্তু বাংলা ভাষা বোঝে না। রবীন্দ্রনাথ ঠাকুর একটু চালাকি করে গীতাঞ্জলি গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো 1912 সালে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন এবং সেটি গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন। গ্রন্থটির নাম ছিল সং অফারিংস। এই গ্রন্থের ডাব্লিউ.বি. ইয়েটস নামে একজন ইংরেজি লেখক, তিনি ছোট্ট ভূমিকা লিখে দিয়েছিলেন। পরের বছর 1913 এই গ্রন্থটি নোবেল কমিটির কাছে সাবমিট করা হয়েছিল এবং নোবেল কমিটি গ্রন্থটি যাচাই বাছাই করে নোবেল পুরস্কারের জন্য ভূষিত, তারা নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানালেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা সাহিত্য 1913 সালে প্রথম নোবেল প্রাইজ পেল। বাংলা সাহিত্য 100 বছর এগিয়ে গেল এবং বাংলা ভাষা, বাংলাদেশ সাহিত্যের ক্ষেত্রে একটা অনবরত ফিল্ড তৈরি করলো। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভা নিয়ে একটু কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা আগেই বলেছি, তিনি উপন্যাসিক, নাট্যকার, সব গুণেই গুণান্বিত। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে বউ ঠাকুরনের হাট, মালঞ্চ, দুই বোন, চোখের দুই বোন, এরপরে রয়েছে যোগাযোগ, ইত্যাদি উল্লেখযোগ্য। তবে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গল্প। আমরা সেই বিষয়ের মধ্যে থাকব। রবীন্দ্রনাথ একজন জাত গল্পকার। তিনি বিদেশি সাহিত্যের বড় বড় সাহিত্যিকদের গল্পের চেয়ে তার গল্প কোনো অংশেই কম নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের মোট 118টি গল্প নিয়ে অখণ্ড গল্পগুচ্ছ প্রকাশিত হয়েছে। সেই গল্পগুচ্ছের একটি গল্প অপরিচিতা আমাদের আজকের পাঠের বিষয়। অপরিচিতা বলতে আমরা কি বুঝি? অপরিচিতাটা কি? যারা আমাদের কাছে পরিচিত নয়, যাদেরকে আমরা চিনি না। যদি পুরুষ হয় তাহলে আমরা কি বলবো? অপরিচিত। কিন্তু সেই অচেনা লোকটি যদি মেয়ে বা মহিলা হয় তাহলে কি বলবো? আমরা বলবো অপরিচিতা। গল্পটির এই অচেনা এক মেয়েকে নিয়ে আমরা এই গল্পটি রয়েছে। গল্পটির মেইন থিম হচ্ছে পণ বা যৌতুক প্রথা। আমরা একটু চরিত্রগুলোর সাথে পরিচিত হয়ে আসি। গল্পের প্রধান চরিত্র অনুপম, যার মুখ দিয়ে গল্পটি বলানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটি উত্তম পুরুষের মাধ্যমে এটি গল্প লিখেছেন। এটি উত্তম পুরুষ বলতে গল্পকার বা নায়ক নিজেই গল্পটি বলেন। তো এখানে অনুপম গল্পের কথক এবং এই গল্পের নায়ক। এছাড়া রয়েছে কল্যাণীর বাবা নাম শম্ভুনাথ, কল্যাণীর বাবা শম্ভুনাথ, অনুপমের মামা, অনুপমের মা, অনুপমের পিস্তুত ভাই বিনুদা এবং অনুপমের বন্ধু হরিশ। মূলত এই কয়েকটি চরিত্র নিয়ে পুরো গল্পটি ঘুরপাক খেয়েছে এবং আমরা প্রধান চরিত্র হিসাবে দেখব অনুপম, কল্যাণী, অনুপমের মামা এবং শম্ভুনাথ বাবু। গল্পটিতে অনুপম এবং কল্যাণীর বিয়ের প্রসঙ্গে সবচেয়ে বড় ট্র্যাজিক পয়েন্ট হচ্ছে পণ বা যৌতুক প্রথা।
পণ বা যৌতুকের কারণে অনুপমের বিয়ে ভেঙে গেছে কল্যাণীর সাথে। বিয়ের আসরে মামা যৌতুকের টাকা এবং পণের যে গহনাগাটি সেগুলো পরীক্ষা করতে গিয়ে একটু বেশি বলে ফেলেছিলেন, সুতরাং বেশি করতে গিয়ে তাদের বিয়ে ভেঙে যায়। এখান থেকেই মূলত গল্পের ট্র্যাজেডি শুরু। তারপরে অনুপমের যে পরিবার, সেখানে বনিদি পরিবার, তারা মনে করে যে হয়তো পরবর্তী সময়ে আপনা আপনি শম্ভুনাথ বাবু অনুপমের হবু শ্বশুর, তিনি তার মেয়ের বিয়ের জন্য তাদের কাছে আসবেন, কিন্তু ফলশ্রুতিতে পরিস্থিতি উল্টে যায়। অর্থাৎ অনুপমের হবু শ্বশুর শম্ভুনাথ বাবু এবং তার মেয়ে কল্যাণী দক্ষিণের মানুষ, তারা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধে উজ্জ্বল এবং তারা তারা নিজেদের চারিত্র গঠন এতই যে যেখানে একবার না বলা হয়েছে সেখানে আর তারা কখনোই হা বলবে না, এবং জীবন গেলেও না। বিয়ে ভেঙে গেলে অনুপমের মধ্যে দুটি বিষয় কাজ করে। একটি হচ্ছে যে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া, আর একটি বিষয় হলো যে যে মেয়েটির বিয়ে ভেঙে গেল, লগ্ন বয়ে গেল, তাদের মানসিক অবস্থা তার মনের মধ্যে বারবার নাড়া দেয়, এবং সেই মেয়েটি হয়তো তাকে না পেয়ে, বিয়ে করতে না পেরে কাঁদছে, হয়তো ঠিক মতো খাচ্ছে না। এ কারণে শম্ভুনাথ বাবু অনুপমের কাছে একদিন না একদিন বিয়ে নিয়ে আবার আসবেন এবং তখন তাকে উপযুক্ত জবাব দিবেন, এরকম একটি ধারণা অনুপমের। আরেকটি হলো, যেহেতু বিয়ে ভেঙে গেছে, এই ক্ষতিপূরণ হিসাবে অনুপমের মামা এবং অনুপমের পরিবার আদালতের শরণাপন্ন হওয়ার একটা প্রচেষ্টা রয়েছে, কিন্তু পরবর্তীতে বিচক্ষণ ব্যক্তিরা যারা ছিলেন তারা দেখেন যে না, এই কাজটি করা যাবে না, কারণ বিয়ে ভেঙে যাওয়ার পরে মেয়েদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। আদালতের কাছে গেলে উল্টো জরিমানা সহ যতটুকু মান ইজ্জত রয়েছে পরবর্তীতে সেটাও চলে যাবে। যাই হোক, বিয়ে ভেঙে যাওয়া একটি গল্পের সবচেয়ে ট্র্যাজেডিক এবং সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা। এরপরে গল্পটির ধারা নিচে ধীরে ধীরে নিচের দিকে উপসংহারের দিকে যায়, এবং আমরা দেখি যে সেখানে এক রেল স্টেশনে অনুপমের মাকে যখন অনুপম গয়াকাশি নিয়ে যায়, ঠিক তখনই তাদের সাথে কল্যাণীর দেখা হয়, এবং এক সময় পরিচিত হওয়ার পরে কল্যাণীকে বিয়ে করতে না পারার আফসোস তার মা এবং কল্যাণীর মধ্যে নতুন করে নাড়া দেয়। কিন্তু ওই যে বলেছিলাম কল্যাণীর জাত শিল্পী, একবার না বলেছে যেখানে, সেখানে হা বলার কোনো কারণ নেই। কারণ এর মধ্যে ইতোমধ্যে কল্যাণী একটি স্কুলের দায়িত্ব নিয়েছে, যেখানে সন্ন্যাস ব্রত গ্রহণ করা যাকে বলে হিন্দু ধর্ম অনুযায়ী, সেখানে বিয়ে, হিন্দুদের আর বিয়ে করার কোনো স্কোপ নেই। তখন শেষ মুহূর্তে আমরা দেখি অনুপম মাকে গয়াকাশি পাঠিয়ে দিয়ে কল্যাণীর বাড়ির পাশে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে প্রতিদিন তাকে কাজে হেল্প করে, তার সাথে দেখা করে। এই যে দেখা করা, কাজে হেল্প করা, এটাতেই অনুপম নিজের যে চাহিদা সেটি পূরণ করতে থাকে। কারণ সব সময় তো ভালোবাসা পূর্ণ হয় না, ভালোবাসা লোকটির সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটাই তো অনেক বড় বিষয়। হ্যাঁ, এখানেই গল্পটি শেষ হয়ে যায়, কিন্তু একটা কথা রয়েছে, শেষ হয়েও হইল না শেষ, বাকি অংশটি বুঝে নিতে হবে। এটাই ছোট গল্পের সার্থকতা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।